মায়ের দেয়া জাদুর সোনার লেহেঙ্গা। অনেক বছর আগের কথা। ইসিপুর নামের একটা গ্রামে উশসী ওর বাবার সঙ্গে বাস করত। উশসীর মা একটা কঠিন অসুখে মারা যায়। এরপর থেকে উশসী ওর বাবার সঙ্গেই থাকতে থাকে। কিন্তু বাবার পক্ষে চাকরি করে আবার উশসীর দেখাশোনা করাও সম্ভব ছিল না। তাই সে ঠিক করে উশসীর জন্য নতুন মা নিয়ে আসবে। তাই সে এক ধনী পরিবার থেকে উশসীর জন্য নতুন মা নিয়ে আসে। উশসীর বাবা আবারও বিয়ে করে নিয়ে আসে। উশসীর বাবা যাকে বিয়ে করে তার নাম ছিল কবিতা। কবিতা প্রথম প্রথম উশসী আর ওর বাবার অনেক খেয়াল রাখলেও যতদিন যেতে থাকে তার মধ্যে টাকার অহংকার অনেক বেড়ে যেতে থাকে। সে উঠতে বসতে উশসী আর ওর বাবাকে টাকার খোঁটা দিত আর নানা রকম কটু কথা শোনাতো। আমি বিয়ে করে কোন ফকিরের বাড়িতে আসলাম। আমার বাবা বলল এই লোক নাকি ভালো। সে তো আমার আগে দুইটা বিয়ে হয়েছিল, এই কারণে বিয়ে হচ্ছিল না, তাই এই গরিবকে বিয়ে করেছি। কিন্তু আমি কি এখন তোদেরকে চাকরানির মতো রান্না বান্না করে খাওয়াবো নাকি? শোন, বাপ বিটিতে যদি আমার সঙ্গে থাকতে চাস, রান্না বান্না তোরাই করবি, আমি কিছু করতে পারবো না। উশসীর বাবা সবটা মেনে নেয়। সে ভাবে উশসী হয়তো একটা মা পাবে, এর বিনিময়ে সে সবকিছু করতে রাজি ছিল। কিন্তু যতদিন যাচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল। দিন দিন কবিতার আচরণ আরো খারাপই হতে যাচ্ছিল। একদিন কবিতা উশসীকে অনেক বকাঝকা করছিল তার একটা দামি লিপস্টিক ভেঙে ফেলার কারণে। এই লিপস্টিক তুই কখনো চোখে দেখেছিস? অলক্ষী, অপয়া, তোর মাকে তো খেয়েছিস, এখন আমাকেও খেতে চাস? এই লিপস্টিকের দাম জানিস তুই? এটা ধরেছিস কেন তুই? হ্যাঁ, ধরেছিস কেন? আজকে তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। এই বলে উশসীর সৎ মা উশসীকে অনেক জোরে জোরে মারতে থাকে। উশসী জোরে জোরে চিৎকার করছিল। তখনই উশসীর বাবা সেখানে চলে আসে আর বলতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ, মারো, আমার পাপের শাস্তি আমার মেয়েটাকে দাও। আরেকটা কাজ করো না, আমাকেও মেরে ফেলো। একটু বিষ এনে দাও, আমি আর আমার মেয়ে মিলে খেয়ে মরে যাই, তাহলেই তো তোমার শান্তি হয়, তাই না? এটা শুনে উশসীর সৎ মা কবিতা আরো বেশি রেগে যায়। সে উল্টো লাঠি নিয়ে উশসীর বাবাকেও মারতে শুরু করে। তারা বাবা মেয়ে সেই সৎ মায়ের হাতে প্রচুর মার খায়। তাদের অবস্থা অনেক শোচনীয় ছিল। উশসী ওর বাবাকে এভাবে মার খেতে দেখে বড্ড খারাপ লাগে। বাবা, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। আমাকে তুমি কোনো একটা এতিমখানায় রেখে আসো। আমি এ বাড়িতে না থাকলে মা হয়তো তোমার সঙ্গে এমন আচরণ করবে না বাবা। না রে মা, এই মহিলা কখনোই ভালো হবে না। ধনী পরিবারে বিয়ে করেছি, তাই টাকার অহংকার দেখায়, কিছু না কিছু হলেই মামলার ভয় দেখায়। এই মহিলাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। জানি না কবে তোকে একটু ভালো রাখতে পারবো। তোর ভালোর জন্যই বিয়েটা করেছিলাম, কিন্তু এই বিয়েটা আমাদের জীবনের অভিশাপ হয়ে গেল রে মা। আমাকে ক্ষমা করে দিস। তোর শরীরে অনেক ব্যথা করছে, তাই না? আয়, তোকে একটা ব্যথার ওষুধ খাইয়ে দিই। এভাবেই উশসী ওর বাবাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। একদিন উশুশি, এই উশুশি, এটা কি করেছিস? এই হাড়িটা ভেঙেছিস কেন? এটার দাম জানিস তুই? আজকে তোকে আমি মেরেই ফেলবো। দাঁড়া, আজকে এই দুধের মধ্যে বিষ খাইয়ে তোকে আমি মেরে ফেলবো। মা, এই দুধে বিষ মেশানো আছে, আমাকে দয়া করে খাওয়াবেন না। আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন না। তোকে একদমই ছাড়বো না। এই বিষ মেশানো দুধ তুই খাবি, আর তোর বাবাকেও খাওয়াবো। তোদের বাপ বিটিকে একসঙ্গে মেরে আমি গর্তে পুঁতে রাখবো। উশসী চিৎকার দিয়ে ওঠে। তখনই ওর ঘুম ভেঙে যায়। এটা কি তাহলে স্বপ্ন ছিল? আমি স্বপ্নে দেখছিলাম আমার সৎ মা আমাকে এভাবে মেরে ফেলতে চাইছিল। আজ কিছুদিন হলো এমন সব ভয়ঙ্কর স্বপ্ন দেখছি আমি। কেন দেখছি কিছুতেই বুঝতে পারছি না। বাবার আবার কোনো ক্ষতি হবে না তো? না না, আমি বাবাকে নিয়ে দরকার হয় এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব। আমি আমার নিজের জন্য বাবার কোনো ক্ষতি হতে দেখতে পারবো না। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? এখন দেখো না আমাকে আর বাবাকে কত কষ্ট পেতে হচ্ছে। উশসী তখন ওর বাবাকে দেখার জন্য ওর সৎ মায়ের ঘরে প্রবেশ করলো। উশসীর বাবা তখন ঘুমিয়েছিল। এই মেয়ে, এইখানে কি খুঁজছিস? হ্যাঁ, তোর বাবাকে কি আগে দেখিসনি নাকি?
এখানে তোর বাবাকে দেখতে এসেছিস কেন? কি হয়েছে? আসলে আমি একটা খারাপ স্বপ্ন দেখছিলাম, তাই বাবাকে দেখতে এসেছিলাম মা। কিসের মা? হ্যাঁ, মালকিন বলবি আমাকে? মালকিন আমি তোর কোনো মা নই। ফকিরের বাচ্চা, তুই আমাকে মালকিন বলবি? আচ্ছা ঠিক আছে মালকিন, আমি এখান থেকে যাই। উশুশি ভয় পেয়ে যায় আর ভয়ে ঘরে এসে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ও ঘুমিয়ে পড়ে। তখনই হঠাৎ দেখে ওর পুরো ঘর আলোকিত হয়ে গেছে। আরে, এইটা কি আমার ঘরে? এত আলোকিত হয়ে গেল কি করে? মায়ের ছবিটা থেকে এমন আলো বেরোচ্ছে কেন? তখনই উশুশির মায়ের ছবিটা থেকে ওর মায়ের আত্মা বেরিয়ে আসে আর উশুশিকে ডেকে বলে, উশুশি মা, আমাকে ক্ষমা করে দে। আমি যে এভাবে তাড়াতাড়ি মারা যাব আর তোকে এমন কষ্টে ফেলে যাব, আমি তা কখনোই জানতাম না। আমার জন্য তোর আর তোর বাবাকে কত কষ্ট পেতে হচ্ছে। মা, এটা তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। আজ কদিন ধরে আমি শুধু ভুলভাল স্বপ্ন দেখে যাচ্ছি। হ্যাঁ মা, আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি না। উশুশি, তুই কোনো স্বপ্ন দেখছিস না মা। আমি সত্যিই এসেছি। তোর কষ্ট যে আমার আর কিছুতেই সহ্য হচ্ছিল না, তাই তো আমি তোর সব কষ্ট দূর করে দিতে এসেছি মা। এই নে, এটা একটা জাদুর সোনার লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা তুই তোর সৎমাকে পরিয়ে দিবি। তারপর দেখবি তোর সৎমা একদম পরিবর্তন হয়ে গেছে। তোর আর তোর বাবার উপর আর কোনো অত্যাচার করবে না। তুই ভালো থাকিস মা। তোকে কাঁদতে দেখলে যে আমি শান্তিতে থাকতে পারি না। এই বলে উশুশির মা সেখান থেকে মিলিয়ে গেল। উশুশি ওই লেহেঙ্গাটা নিয়ে হাঁটতে হাঁটতে ওর সৎ মায়ের কাছে গেল আর বলল, মালকিন, আপনার জন্য এই লেহেঙ্গাটা আমি উপহার হিসেবে নিয়ে এসেছি। এটা সোনার লেহেঙ্গা, আমার মা রেখে গিয়েছিল। আমার তো মা মারা গেছে। এটা অনেক দামি লেহেঙ্গা, এটা আপনি নিন। আরে বাহ, লেহেঙ্গাটা তো দেখতে অনেক সুন্দর। এতদিন দেশনি কেন? হ্যাঁ, কি ভেবেছিলি নিজের মায়ের এই দামি লেহেঙ্গা নিজের কাছে রেখে দিবি? শোন, এই বাড়িও আমার, এই লেহেঙ্গাও আমার। দে এটা, আমি এখনই পরবো। তারপর সৎমা কবিতা সেই লেহেঙ্গাটা ঘরে নিয়ে পরে ফেলল। তারপর সে লেহেঙ্গাটা পরে বাহিরে বেরিয়ে এলো। এই দেখো তো আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে মালকিন, আপনাকে তো দেখতে খুবই সুন্দর লাগছে। এই লেহেঙ্গাটাতে আপনাকে অনেক মানিয়েছে। এই, তুমি আমাকে মালকিন বলছো কেন? আমি তো তোমার মা হই। শোন, আজ থেকে আমাকে মা বলে ডাকবি। আর বল তোর কি খেতে পছন্দ, আমি তোর জন্য রান্না করে দিচ্ছি। নুডলস খাবি? সত্যি বলছো মা? কি তুমি নুডলস রান্না করে খাওয়াবে? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? তোর জন্য আর তোর বাবার জন্য আমি মজার মজার বিরিয়ানি রান্না করছি। আর যা, বন্ধুদের সাথে খেলা কর। ঘরে বসে কি করছিস? উশুশি বুঝতে পারে ওর মায়ের দেয়া সোনার লেহেঙ্গার কারণেই ওর সৎ মায়ের আচরণ পাল্টে গেছে। এরপর থেকে উশুশির সৎ মা আর কখনো খারাপ আচরণ করেনি। উশুশি ওর বাবাকে নিয়ে সৎ মায়ের সঙ্গে সুখী শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। এরপর দেখুন সোনারূপার গাছ। রূপনগরের এক কোণে ছিল এক জাদুময় গ্রাম। সেখানে ছিল এক বিস্ময়কর সোনার গাছ। সেই গাছের ফল ছিল সোনার মতো ঝকঝকে, হীরা মুক্তা দিয়ে ভরা। এই গাছটি গ্রামের প্রতিটি মানুষকে সাহায্য করত। যখনই কেউ কোনো সমস্যায় পড়তো, তারা চলে আসতো সেই গাছের কাছে। আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু টাকা দিন গহনা বানানোর জন্য, দয়া করে সাহায্য করুন। নিশ্চয় বুড়িমা, আপনি অবশ্যই টাকা পাবেন। যতদিন এই গাছ আছে আপনাদের কারোর কষ্ট হবে না। এই বলে সেই সোনার গাছ তাকে অনেক সোনা দিল, যাতে করে তিনি বড় করে মেয়ের বিয়ে দিতে পারেন। এভাবে একের পর এক মানুষ আসতো আর গাছ তাকে সাহায্য করত। এই গ্রামে থাকতো তিথি নামের এক এতিম মেয়ে। সে সবসময় গাছের চারপাশ পরিষ্কার করত, পানি দিত, কিন্তু কখনো কিছু চাইতো না। একদিন গাছ নিজেই বলল, তিথি, তুমি কত ভালো, বিনা স্বার্থে আমার সেবা করো, পানি দাও, পরিষ্কার করো,
কিন্তু অন্যরা শুধু নিতে চায়, কেউ কিছু দেয় না। তিথি বলল, জাদুর গাছ, আমি তো আছি আপনাকে দেখভাল করার জন্য। আপনি ছাড়া তো আমার কেউ নেই, আমি সবকিছু আপনাকেই ভাবি। তিথি খাবার খেয়ে দ্রুত গাছের কাছে ফিরে আসতো। গাছও খুশি থাকতো তার সঙ্গে। এভাবে তারা হেসে খেলে দিন কাটাতো। একদিন গ্রামের বাইরে থেকে এলো এক দুষ্ট জাদুকরী কালিকা। সে বলল, আমি শুনেছি এখানে এক জাদুর সোনার গাছ আছে। যদি সত্যি হয় তাহলে আমি তার জাদু নিয়ে নিজেকে আরো শক্তিশালী করব। যদি মিথ্যা হয় তবে আমি ব্যর্থ হব। সে গাছের কাছে গিয়ে বলল, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো? গাছ বলল, আপনি সমস্যায় আছেন, আমি আপনাকে সাহায্য করব। আপনি হাসি খুশি থাকুন। এই বলে গাছ তাকে অনেক হীরা মুক্তা ও টাকা দিল। কালিকা অবাক হয়ে গেল এবং রাতে আবার ফিরে এলো। সে বলল, বোকা গাছ, এখন আমি তোমার সব শক্তি নিয়ে নেব। তখন আমি হব সবচেয়ে শক্তিশালী। গাছ কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমার শক্তি নিও না। আমি গ্রামের সবাইকে সাহায্য করি, ওদের মুখের হাসি কেড়ে নিও না। কিন্তু নিষ্ঠুর কালিকা কিছুই শোনে না। সে গাছের সব জাদু কেড়ে নেয়। পরদিন সবাই দেখে গাছ আর আগের মতো নেই। এই গাছ তো আর কোনো উপকারে আসবে না, শুধু শুধু জায়গা দখল করে আছে। কেটে দিচ্ছি না কেন? এখানে একটা আম গাছ লাগানো উচিত। তারা গাছটিকে কেটে ফেলার কথা ভাবতে থাকে। তখনই সেখানে তিথি চলে আসে আর বলে, তোমরা কতটা লোভী! যখন গাছ তোমাদের সাহায্য করত তখন ভালো ছিল, আর এখন বলছো কেটে ফেলবে। তিথি তাদেরকে হুমকি দেয় আর বলে কেউ যদি গাছের দিকে এগোয় তাহলে সে পুলিশ ডাকবে। তিথির হুমকিতে সবাই ভয় পায় ও সরে যায়। তিথি গাছের নিচে বসে কান্না করতে শুরু করে। তুমি কোথায় চলে গেলে? আমি তো শুধু তোমার সঙ্গেই থাকতে চাই। যদি আমি কিছু করতে পারতাম। তিথির চোখের জল গাছের শিকড়ে পড়ে। হঠাৎই গাছ আস্তে আস্তে কথা বলে ওঠে। তিথি, তুমি আমার পাশে ছিলে, আমার যত্ন নিয়েছো। আমার মধ্যে এখনো কিছু প্রাণ আছে, তবে আমি বেশিক্ষণ টিকতে পারবো না। আমাকে বাঁচাতে হলে যেতে হবে কালো পাহাড়ে। সেখানে রূপার গাছ আছে, আর তার পাতা এনে আমার শিকড়ে লাগাতে হবে। তিথি সাহস করে বেরিয়ে পড়ে। অনেক ভয়ঙ্কর জায়গা পেরিয়ে সে যেতে থাকে। অনেক ধরনের ছায়া তাকে পিছু নেয়, তবুও সে থামে না। অবশেষে রূপার গাছের কাছে গিয়ে সে বলে, দয়া করে আমাকে 2টা পাতা দিন, আমার গাছকে বাঁচাতে হবে। রূপার গাছ মুগ্ধ হয়ে তার পাতাগুলো দিয়ে দেয়। তিথি ফিরে এসে সেগুলো সোনার গাছের শিকড়ে লাগিয়ে দেয়। গাছ আবার প্রাণ ফিরে পায় আর গাছ বলে, তুমি আমার আপনজন, আমি তোমাকে ভুলতে পারবো না। তবে এবার থেকে আমি এক সাধারণ গাছ হয়ে যাব, যাতে কেউ আবার আমার শক্তি অপব্যবহার করতে না পারে। এই বলে গাছ এক সাধারণ আম গাছে পরিণত হয়। তিথি খুশি হয়ে যায় এবং সেই আম বিক্রি করে চলে যায় তার জীবন। আর গাছেরও যত্ন নেয় সে প্রতিদিন। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়েই বানাবো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। জাদুর 3 নদী। আনন্দপুর নামের একটি গ্রামে সুশীলা নামের এক মহিলা তার 2 মেয়ের সঙ্গে বসবাস করত। সুশীলার বড় মেয়ের নাম ছিল আরতি, আর ছোট মেয়ের নাম ছিল সোনিয়া। যখন আরতির জন্ম হয় তখন সুশীলার মন ছোট হয়ে গিয়েছিল আরতিকে দেখে, কারণ আরতি জন্ম থেকেই খুব কালো ছিল। অন্যদিকে সুশীলার একটা ফর্সা মেয়ের দরকার ছিল। সে মনে প্রাণে একটা ফর্সা মেয়ে চাইতো। কিছুদিন পর সুশীলার ছোট মেয়ের জন্ম নেয়, যাকে দেখে সুশীলা অনেক খুশি হয়, কারণ সে ছিল সুশীলার মনের মতো ফর্সা ও সুন্দর দেখতে। সময়ের সাথে সাথে তারা 2 বোন বড় হয়ে যায়।
সুশীলা কখনোই তার ছোট মেয়ের মতো বড় মেয়েকে ভালোবাসতো না। সে সবসময় তার ছোট মেয়ের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করত। আরতির সঙ্গে সে এতটা বাজে ব্যবহার করত যে এমন ব্যবহার একটা সৎমাও তার সৎ মেয়ের সঙ্গে করে না। তেমনি একবারের কথা, সুশীলা তার বাড়ির আঙিনায় বড় বড় কাঠ কেটে ছোট টুকরো করছিল। সে প্রচন্ড রোদে কাঠ কাটছিল, এই কারণে তার পিপাসা লেগে যায়। সে তার মেয়েকে ডেকে বলে, মা সোনিয়া, মা সোনিয়া, আমার জন্য একটু পানি নিয়ে আসো তো মা। রোদে কাজ করতে করতে পিপাসায় গলা শুকিয়ে গেছে। অন্যদিকে বাড়ির ভেতরে সোনিয়া আরামে ঘুমাচ্ছিল আর আরতি ঘর মুছছিল। আরতি সোনিয়াকে ঘুমাতে দেখে সে নিজেই মায়ের জন্য পানি নিয়ে যায়। এই নাও মা পানি, পানি পান করো। কি, তুই আমার জন্য তোর নোংরা হাতে কেন পানি নিয়ে এসেছিস? না মা, তুমি ভুল করছো। আমি হাত ধুয়ে পরিষ্কার করে তোমার জন্য পানি নিয়ে এসেছি। আমি নোংরা হাতে পানি নিয়ে আসিনি মা। আরে, তোর হাত তো জন্ম থেকেই নোংরা। পানি দিয়ে পরিষ্কার করলেও এই নোংরা হাত কখনো কোনোদিন পরিষ্কার হবে না। তোকে যা বলি তার থেকে বেশি করতে যাস না। এইসব আমার একদম পছন্দ না, বুঝলি? তোকে যতটুকু বলবো ততটুকুই করবি, তার থেকে এক ধাপ সামনে এগোবি না। মা, সোনিয়া ঘুমিয়ে আছে, এই কারণে আমি তোমার জন্য পানি নিয়ে এসেছিলাম। তোর এই নোংরা হাতের পানি প্রয়োজন নেই, বুঝলি? এমনটা বলে আরতির মা আরতির হাতে থাকা সেই গ্লাসটি মাটিতে ফেলে দেয়। নিজের মায়ের এমন ব্যবহার দেখে আরতির প্রচন্ড দুঃখ হয় এবং সে কান্না করতে শুরু করে। ঠিক তখনই সোনিয়া সেখানে চলে আসে এবং সে বলে, আরে কি হয়েছে মা, এত চিৎকার চেঁচামেচি কেন? কিছুই না মা, তুই গিয়ে বিশ্রাম কর। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু দেখো প্লিজ চিৎকার চেঁচামেচি যেন না হয়, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এরপর সোনিয়া সেখান থেকে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর আরতিকে তার মা সুশীলা বলে, এই যে অপয়া, ঘর মোছা হয়ে গেছে তোর? হ্যাঁ মা। চল, ঠিক আছে, এখন বসে বসে এই কাঠগুলো কেটে দে। জানি না কোন বিপদে পড়েছি। এই মেয়ের হাত থেকে কবে যে মুক্তি পাবো। আরতি অনেক মন খারাপ করে এবং সে বসে বসে ওই রোদে কাঠ কাটছিল। কিছুক্ষণ পর তার মা সুশীলা আবারও তাকে ডাকে। ডাক শুনে আরতি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে আসে। তখন সুশীলা তার বড় মেয়ে আরতিকে বলে, এতক্ষণ সময় দিয়েছিলাম, এতক্ষণ ধরে কি শুধু ঘরই মুছলি? এই কাপড়গুলো তোর বাপ কাচবে। যা, এখন এগুলো কেচে নিয়ে আয়। আরতি চুপচাপ সেই কাপড়গুলো উঠিয়ে নেয় এবং সে এগুলো নিয়ে কুয়োর কাছে যায় পরিষ্কার করার জন্য। আরতির হাতগুলো ছিল অনেক ছোট এবং কোমল, যার কারণে কুয়া থেকে পানি তোলার সময় দড়িতে তার হাতে অনেক ব্যথা লাগছিল। আরতি কাপড় ধোয়ার জন্য কুয়া থেকে পানি বের করছিল। হঠাৎ করে তার হাত থেকে বালতিটি ছুটে কুয়োর মধ্যে পড়ে যায়। শব্দ শুনতে পেয়ে সুশীলা দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে এবং সে প্রচন্ড রাগ নিয়ে বলে, এই কালনাগিনী, এখন আবার কোন লোকসান করে দিলি আমার? কিসের শব্দ ছিল এটা? বিশ্বাস করো মা, আমি কিছু করিনি। পানির ভারে দড়ি ছুটে গিয়েছিল আর বালতি কুয়োর মধ্যে পড়ে গেছে। কি বললি তুই? তুই বালতি কুয়োতে ফেলে দিয়েছিস? এখনই কুয়োর মধ্যে গিয়ে ওই বালতি খুঁজে নিয়ে আসবি তুই। মা, তোমার পায়ে পড়ি, আমার সাথে এমনটি করো না, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার। তোর চোখের জলে চিড়ে ভিজবে না, বুঝলি? তাড়াতাড়ি ওই কুয়োর মধ্যে গিয়ে বালতি নিয়ে আয়। আরতির কুয়োর মধ্যে যেতে প্রচন্ড ভয় করে, কিন্তু সে যদি কুয়োর মধ্যে না যায় তাহলে তার মা সুশীলা তাকে অনেক মারধর করবে। এই কারণে সে চোখ বন্ধ করেই কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। অন্যদিকে আরতি সাঁতারও জানতো না, এই কারণে কুয়োর গভীরে আরো নিচে চলে যাচ্ছিল। হঠাৎ করে সে যেতে যেতে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। সেই জায়গাটি ছিল অনেক বেশি সুন্দর। আরে বাহ, এখানে সবকিছু কত সুন্দর, কত সুন্দর দেখাচ্ছে সবকিছুই। এমনটা মনে হচ্ছে যেন আমি স্বপ্নের রাজ্যে চলে এসেছি। কুয়ার ভেতরে যে এত সুন্দর জায়গা আছে, এ ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। এমনটা বলে আরতি সামনে এগোতে থাকে। সে হেঁটেই যাচ্ছিল হেঁটেই যাচ্ছিল। হঠাৎ করে সে সামনে একটি ফলের গাছ দেখতে পায়। সেই ফলের গাছ আরতিকে বলে, শোনো মেয়ে, আমার এই পাকা ফলের ওজন আর সহ্য হচ্ছে না। তুমি আমাকে একটু সাহায্য করবে? এই ফলগুলো পেড়ে দিলে আমি একটু হালকা হতাম। তুমি একদম চিন্তা করো না আমের গাছ, আমি এখনই পাকা ফলগুলো পেড়ে দিচ্ছি। এমনটা বলার পর আরতি সমস্ত পাকা ফলগুলো পেড়ে নেয়, যার কারণে গাছটি একটু হালকা হয়। তোমাকে অনেক ধন্যবাদ মা,
এখন আমি অনেক হালকা অনুভব করছি। তুমি সামনে এগিয়ে যাও মা। এরপর আরতি আরো কিছুটা সামনে এগিয়ে যায়। কিছুটা সামনে যেতেই সে ভয়ঙ্কর এক ডাইনিকে দেখতে পায়। তাকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন সে জাদুকর্ণী আরতিকে বলে, তুমি আমাকে ভয় পেও না মেয়ে, আমার কাছে এসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সত্যি বলছো তো? আমাকে খাবে না তো তুমি? না না মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা, এটা বলো যে তুমি এখানে কিভাবে এলে? আসলে কুয়ার মধ্যে আমার বালতি পড়ে গিয়েছিল, আর আমি বালতিটি নিতে কুয়োর মধ্যে নেমেছিলাম, কিন্তু আমি সাঁতার পারতাম না। আর আমি ডুবতে ডুবতে হঠাৎ করে জানি না কিভাবে এখানে চলে এসেছি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কিন্তু এখন যখন তুমি চলেই এসেছো, তুমি আমার সঙ্গেই থাকতে পারো। কিন্তু আমার সাথে থাকার জন্য তোমাকে আমার বাড়ির সব কাজ করতে হবে। আমি বাড়ির সব কাজ আগে থেকেই পারি। আচ্ছা, ঠিক আছে তাহলে। তুমি আমার সঙ্গে আমার ঘরের ভেতরে চলো। সেদিনের পর থেকে আরতি সে জাদুকর্ণীর সঙ্গে বসবাস করতে শুরু করে। এরপর দেখুন সোনার গরু 2। কৃষ্ণপুর নামের এক গ্রামে রতন চাষির একটা গরু ছিল। রতন সময়ে সময়ে জমিতে চাষ করার পাশাপাশি তার গরুকে নিয়ে ঘাস খাওয়াতে যেত, আর এই গরুটাকে নিজের সন্তানের মতোই বড় করে তুলেছিল। রতন তার গরুর নাম রাখে লালি। লালি রতনের নিজের ছেলের মতোই ছিল। বুঝলি লালি, সবাই বলে তোকে বিক্রি করে দিয়ে একটা গাই বাছুর কিনে আনতে, কিন্তু তুই যে আমার ছেলে, ছেলেকে কি কখনো বিক্রি করা যায়? সবাই যাই বলুক, আমি তোকে কখনোই বিক্রি করব না। তুই আমার ছেলে, বুঝলি? গরু তো কিছুই বলতে পারে না, শুধু মাথা নাড়ায়। রতন ওর গরুকে এত ভালোবাসি দেখে রতনের বউ খুবই বিরক্ত হতো। তোমার এই গরুর প্রতি ভালোবাসা কবে শেষ হবে শুনি? সবাই বলছে লালিকে বিক্রি করে একটা গাই বাছুর নিয়ে আসতে, তাহলে তো দুধ পাওয়া যাবে। গাই বাছুর ছাড়া গরু পেলে কি কোনো লাভ আছে? শুনো, তুমি অত বুঝো না, বুঝলে? আমি আমার জমির ধান বেচে তারপর একটা গাই বাছুর কিনে আনবো। ইস, খুব জমির ধান বেচে গাই বাছুর কিনে আনবো? তা সে কয় টাকার ধান বেচবে? তোমার তো 20 মণ ধানও হয় না। একটা গাই বাছুরের দাম জানো? এর যে বলি কি লালিকে বিক্রি করো, তাহলে একটার জায়গায় 2টা গাই বাছুর আনতে পারবে। আমরা গায়ের দুধও বিক্রি করতে পারবো, আর গায়ে যখন বাছুর দেবে তখন বাছুর আমরা বড় করতে পারবো। এত আবেগ দিয়ে কি দুনিয়া চলে? তুমি একটা গরিব চাষি, আর চাষিদেরও তো আবেগ থাকতে হয় না। তুমি অনেক কথা বলো, তোমার সঙ্গে এত কথা বলার সময় এখন নেই। লালিকে নিয়ে আমি নদীতে যাচ্ছি, ওকে গোসল করাতে হবে। এই বলে রতন লালিকে নিয়ে নদীতে চলে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপরে জাদুর কোন গল্পটি দেখতে চাও তাও জানাতে ভুলো না যেন। বুঝলি লালি, সবাই এখনো তোকে নিয়ে নানা রকম কথা বলে, কিন্তু আমি তো জানি তুই আমার বুকের ধন। তোকে আমি কখনোই বিক্রি করব না। এইসব বলতে বলতে রতন কখন নদীর ভেতরে চলে যায় টেরই পায় না। রতন নদীর ভেতরে গিয়ে হাবুডুবু খেতে থাকে। লালু সবটা বুঝতে পারে, কিন্তু তারপরও কিছু করে উঠতে পারছিল না। অবলা জীব শুধু চোখের পানি ফেলতে থাকে। তখন লালি মনে মনে কিছু একটা বলতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা পরী এসে প্রকট হয়। কে কে আমাকে ডেকেছে? এই, তুই আমাকে ডেকেছিস? এই অবলা প্রাণীটা মন থেকে আমাকে ডেকেছে, তাই তো আমি এখানে চলে এসেছি। নিশ্চয়ই এই প্রাণীটার মালিক হচ্ছে এই লোকটা, একে তো বাঁচাতেই হবে। পরী তারপর রতনকে বাঁচিয়ে নদীর কিনারে নিয়ে আসে, আর লালি তখন পাশেই দাঁড়িয়েছিল। পরী তখন রতনের জ্ঞান ফেরায় আর বলে, তুমি অনেক ভাগ্যবান চাষি, তুমি এমন একটা প্রাণী পেয়েছো যে কিনা তোমার বিপদে মন থেকে সাহায্য চেয়েছে, আর তার সাহায্যের ডাকে আমি সাড়া দিয়ে তোমাকে বাঁচাতে এসেছি। এই অবলা প্রাণীটা তোমার জন্য সত্যি অনেক সৌভাগ্যজনক। হ্যাঁ, আমি তো জানি। আমি ওকে আমার নিজের ছেলের মতোই ভালোবাসি। ও কথা বলতে না পারলেও ওর চোখের ভাষা আমি বুঝি। ও আমাকে অনেক ভালোবাসে।
সামান্য কটা টাকার জন্য আমার স্ত্রী আর পরিবারের সবাই চায় আমি যেন লালিকে বিক্রি করে দেই, কিন্তু লালিকে বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়। লালি আমার ছেলের মতো, আমি যে কি করব বুঝে উঠতে পারছি না। আজকে লালি আমার প্রাণও বাঁচালো, আমি যে ওর কাছে চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। তুমি যখন তোমার গরুকে এত ভালোবাসো, তাহলে আমি এই গরুকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিচ্ছি। এই গরু তোমার সব দুঃখের অবসান করবে। তবে মনে রেখো, কখনো যেন লোভ করো না। কি বলছেন পরি আপনি? এমন কি করবেন যাতে আমার লালি অসাধারণ হয়ে যায়? দেখোই না আমি কি করি। তুমি এক কাজ করো, নদী থেকে মাটি তুলে আনো, আর সেই মাটি তোমার লালির গায়ে প্রলেপ দিয়ে দাও। মাটি তুলে এনে লালির গায়ে প্রলেপ দেব? ওই শরীর তো নোংরা হয়ে যাবে, পরে তো আবার গোসল করাতে হবে। ওহো চাষি, তুমি দেখছি ভারী কথা বলো। এত কথা বলা ঠিক নয়। তুমি যা বলছি তাই করো। লালির গায়ে মাটির প্রলেপ দাও দেখি। পরীর কথা মতো তখন সেখানে রতন মাটি নিয়ে এসে গরুর গায়ে প্রলেপ দিতে শুরু করলো। প্রলেপ দেওয়া শেষ হয়ে গেলে পরী গিয়ে তার জাদুর কাঠি লালির গায়ে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে লালি একটা সোনার গরুতে পরিণত হলো। এই কি কাণ্ড! আমার লালি তো সোনার গরু হয়ে গেছে। ওর কোনো ক্ষতি হবে না তো? ওর কোনো কষ্ট হচ্ছে না তো? না না, আমার সোনার গরুর দরকার নেই। আপনি আমার লালিকে আগের মতো করে দিন পরি। আরে না না, তোমার ছেলে তোমার লালি একদম সুস্থ আছে। আমি ওকে সোনার গরু করে দিয়েছি জাদু বলে, যেন ও তোমাকে সাহায্য করতে পারে। লালির তো ছেলে, ও তো তোমাকে দুধ দিতে পারবে না, বাছুরও দিতে পারবে না। কিন্তু যখনই তোমার টাকার দরকার হবে, লালির গায়ে 3 বার হাত বোলাবে। লালি ওর মুখ থেকে স্বর্ণমুদ্রা বের করে দেবে তোমায়। এবার আমি চলি। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রতন লালির গায়ে 3 বার হাত বুলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে সোনার মুদ্রা ঝরে পড়তে লাগলো। এই কি কাণ্ড! আমার লালি দেখছি সোনার গরু হয়ে গেছে। যাই যাই, এখনই গিন্নিকে গিয়ে বলি। গিন্নি সবসময় আমাকে গালমন্দ করেছে। আমি লালিকে ভীষণ ভালোবাসি, তাই আজকে লালি আমার জীবন পরিবর্তন করে দেবে। চল লালি চল। তারপর রতন তার গরুকে নিয়ে বাড়িতে আসে। রতনের সঙ্গে এমন একটা সোনার গরু দেখে রতনের স্ত্রী অবাক হয়ে যায়। এই কি কাণ্ড! তুমি এই গরুটা কোথা থেকে আনলে? এই তো দেখছি সোনার গরু। এত দামি গরু কোথায় পেলে গো? আরে না না, এটা দামি গরু নয়, এটা আমাদের লালি। লালি পরীর আশীর্বাদ পেয়েছে, পরী লালিকে আশীর্বাদ দিয়েছে, তাই লালি সোনার গরু হয়ে গেছে। শুধু তাই নয়, আমি তোমাকে এখন একটা জাদু দেখাবো, যা দেখে তুমি অবাক হয়ে যাবে। কি জাদুর কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? একটা সোনার গরুকে এনে বলছো এটা আমাদের লালি, এখন আবার বলছো জাদু দেখাবে? তুমি কবে থেকে এসব শুরু করলে গো? আরে দেখো দেখো, লালি চল গিন্নিকে এবার একটু জাদু দেখাই। দেখা দেখা লালি, তোর জাদু দেখা। তারপর রতন তার গরুর গায়ে 3 বার হাত বোলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে ঝরঝর করে স্বর্ণমুদ্রা বেরোতে লাগলো। এই কি কাণ্ড দেখছি গো! আমার তো মাথা ঘুরাচ্ছে। এই গরুর মুখ থেকে স্বর্ণমুদ্রা পড়ছে কি করে? এ কি সত্যি আমাদের লালি? হ্যাঁ হ্যাঁ, এ সত্যি আমাদের লালি। এখন দেখবো কে বলে লালিকে বিক্রি করতে। এরপর রতন লালির থেকে সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে তার অবস্থার পরিবর্তন করতে শুরু করলো। নিজের বাড়ি, নিজের জমি সবকিছুই আরো বেশি আভিজাত্যপূর্ণ করে ফেললো। শুধু তাই নয়, রতন লালির থেকে স্বর্ণমুদ্রা নিয়ে গ্রামের অসহায় গরিব দুঃখীদেরও সাহায্য করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। এরপর দেখুন সোনার গরু। কৃষ্ণপুর নামের এক গ্রামে রতন চাষির একটা গরু ছিল। রতন সময়ে সময়ে জমিতে চাষ করার পাশাপাশি তার গরুকে নিয়ে ঘাস খাওয়াতে যেত, আর এই গরুটাকে নিজের সন্তানের মতোই বড় করে তুলেছিল। রতন তার গরুর নাম রাখে লালি। লালি রতনের নিজের ছেলের মতোই ছিল। বুঝলি লালি, সবাই বলে তোকে বিক্রি করে দিয়ে একটা গাই বাছুর কিনে আনতে, কিন্তু তুই যে আমার ছেলে, ছেলেকে কি কখনো বিক্রি করা যায়? সবাই যাই বলুক, আমি তোকে কখনোই বিক্রি করব না। তুই আমার ছেলে, বুঝলি? গরু তো কিছুই বলতে পারে না, শুধু মাথা নাড়ায়।
রতন ওর গরুকে এত ভালোবাসি দেখে রতনের বউ খুবই বিরক্ত হতো। তোমার এই গরুর প্রতি ভালোবাসা কবে শেষ হবে শুনি? সবাই বলছে লালিকে বিক্রি করে একটা গাই বাছুর নিয়ে আসতে, তাহলে তো দুধ পাওয়া যাবে। গাই বাছুর ছাড়া গরু পেলে কি কোনো লাভ আছে? শুনো, তুমি অত বুঝো না, বুঝলে? আমি আমার জমির ধান বেচে তারপর একটা গাই বাছুর কিনে আনবো। ইস, খুব জমির ধান বেচে গাই বাছুর কিনে আনবো? তা সে কয় টাকার ধান বেচবে? তোমার তো 20 মণ ধানও হয় না। একটা গাই বাছুরের দাম জানো? এর যে বলি কি লালিকে বিক্রি করো, তাহলে একটার জায়গায় 2টা গাই বাছুর আনতে পারবে। আমরা গায়ের দুধও বিক্রি করতে পারবো, আর গায়ে যখন বাছুর দেবে তখন বাছুর আমরা বড় করতে পারবো। এত আবেগ দিয়ে কি দুনিয়া চলে? তুমি একটা গরিব চাষি, আর চাষিদেরও তো আবেগ থাকতে হয় না। তুমি অনেক কথা বলো, তোমার সঙ্গে এত কথা বলার সময় এখন নেই। লালিকে নিয়ে আমি নদীতে যাচ্ছি, ওকে গোসল করাতে হবে। এই বলে রতন লালিকে নিয়ে নদীতে চলে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপরে জাদুর কোন গল্পটি দেখতে চাও তাও জানাতে ভুলো না যেন। বুঝলি লালি, সবাই এখনো তোকে নিয়ে নানা রকম কথা বলে, কিন্তু আমি তো জানি তুই আমার বুকের ধন। তোকে আমি কখনোই বিক্রি করব না। এইসব বলতে বলতে রতন কখন নদীর ভেতরে চলে যায় টেরই পায় না। রতন নদীর ভেতরে গিয়ে হাবুডুবু খেতে থাকে। লালু সবটা বুঝতে পারে, কিন্তু তারপরও কিছু করে উঠতে পারছিল না। অবলা জীব শুধু চোখের পানি ফেলতে থাকে। তখন লালি মনে মনে কিছু একটা বলতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা পরী এসে প্রকট হয়। কে কে আমাকে ডেকেছে? এই, তুই আমাকে ডেকেছিস? এই অবলা প্রাণীটা মন থেকে আমাকে ডেকেছে, তাই তো আমি এখানে চলে এসেছি। নিশ্চয়ই এই প্রাণীটার মালিক হচ্ছে এই লোকটা, একে তো বাঁচাতেই হবে। পরী তারপর রতনকে বাঁচিয়ে নদীর কিনারে নিয়ে আসে, আর লালি তখন পাশেই দাঁড়িয়েছিল। পরী তখন রতনের জ্ঞান ফেরায় আর বলে, তুমি অনেক ভাগ্যবান চাষি, তুমি এমন একটা প্রাণী পেয়েছো যে কিনা তোমার বিপদে মন থেকে সাহায্য চেয়েছে, আর তার সাহায্যের ডাকে আমি সাড়া দিয়ে তোমাকে বাঁচাতে এসেছি। এই অবলা প্রাণীটা তোমার জন্য সত্যি অনেক সৌভাগ্যজনক। হ্যাঁ, আমি তো জানি। আমি ওকে আমার নিজের ছেলের মতোই ভালোবাসি। ও কথা বলতে না পারলেও ওর চোখের ভাষা আমি বুঝি। ও আমাকে অনেক ভালোবাসে। সামান্য কটা টাকার জন্য আমার স্ত্রী আর পরিবারের সবাই চায় আমি যেন লালিকে বিক্রি করে দেই, কিন্তু লালিকে বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়। লালি আমার ছেলের মতো। আমি যে কি করব বুঝে উঠতে পারছি না। আজকে লালি আমার প্রাণও বাঁচালো। আমি যে ওর কাছে চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। তুমি যখন তোমার গরুকে এত ভালোবাসো, তাহলে আমি এই গরুকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিচ্ছি। এই গরু তোমার সব দুঃখের অবসান করবে। তবে মনে রেখো, কখনো যেন লোভ করো না। কি বলছেন পরি আপনি? এমন কি করবেন যাতে আমার লালি অসাধারণ হয়ে যায়? দেখোই না আমি কি করি। তুমি এক কাজ করো, নদী থেকে মাটি তুলে আনো, আর সেই মাটি তোমার লালির গায়ে প্রলেপ দিয়ে দাও। মাটি তুলে এনে লালির গায়ে প্রলেপ দেব? ওই শরীর তো নোংরা হয়ে যাবে, পরে তো আবার গোসল করাতে হবে। ওহো চাষি, তুমি দেখছি ভারী কথা বলো। এত কথা বলা ঠিক নয়। তুমি যা বলছি তাই করো। লালির গায়ে মাটির প্রলেপ দাও দেখি। পরীর কথা মতো তখন সেখানে রতন মাটি নিয়ে এসে গরুর গায়ে প্রলেপ দিতে শুরু করলো। প্রলেপ দেওয়া শেষ হয়ে গেলে পরী গিয়ে তার জাদুর কাঠি লালির গায়ে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে লালি একটা সোনার গরুতে পরিণত হলো। এই কি কাণ্ড! আমার লালি তো সোনার গরু হয়ে গেছে। ওর কোনো ক্ষতি হবে না তো? ওর কোনো কষ্ট হচ্ছে না তো? না না, আমার সোনার গরুর দরকার নেই। আপনি আমার লালিকে আগের মতো করে দিন পরি। আরে না না, তোমার ছেলে তোমার লালি একদম সুস্থ আছে। আমি ওকে সোনার গরু করে দিয়েছি জাদু বলে, যেন ও তোমাকে সাহায্য করতে পারে। লালি তো ছেলে, ও তো তোমাকে দুধ দিতে পারবে না, বাছুরও দিতে পারবে না। কিন্তু যখনই তোমার টাকার দরকার হবে, লালির গায়ে 3বার হাত বোলাবে। লালি ওর মুখ থেকে স্বর্ণমুদ্রা বের করে দেবে তোমায়। এবার আমি চলি। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রতন লালির গায়ে 3বার হাত বুলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে সোনার মুদ্রা ঝরে পড়তে লাগলো। এই কি কাণ্ড! আমার লালি দেখছি সোনার গরু হয়ে গেছে। যাই যাই, এখনই গিন্নিকে গিয়ে বলি। গিন্নি সবসময় আমাকে গালমন্দ করেছে। আমি লালিকে ভীষণ ভালোবাসি, তাই আজকে লালি আমার জীবন পরিবর্তন করে দেবে।
চল লালি চল। তারপর রতন তার গরুকে নিয়ে বাড়িতে আসে। রতনের সঙ্গে এমন একটা সোনার গরু দেখে রতনের স্ত্রী অবাক হয়ে যায়। এই কি কাণ্ড, তুমি এই গরুটা কোথা থেকে আনলে? এই তো দেখছি সোনার গরু, এত দামি গরু কোথায় পেলে গো? আরে না না, এটা দামি গরু নয়, এটা আমাদের লালি। লালি পরীর আশীর্বাদ পেয়েছে, পরী লালিকে আশীর্বাদ দিয়েছে, তাই লালি সোনার গরু হয়ে গেছে। শুধু তাই নয়, আমি তোমাকে এখন একটা জাদু দেখাবো, যা দেখে তুমি অবাক হয়ে যাবে। কি জাদুর কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? একটা সোনার গরুকে এনে বলছো এটা আমাদের লালি, এখন আবার বলছো জাদু দেখাবে? তুমি কবে থেকে এসব শুরু করলে গো? আরে দেখো দেখো লালি, চল গিন্নিকে এবার একটু জাদু দেখাই। দেখা দেখা লালি, তোর জাদু দেখা। তারপর রতন তার গরুর গায়ে 3বার হাত বোলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে ঝরঝর করে স্বর্ণমুদ্রা বেরোতে লাগলো। এই কি কাণ্ড দেখছি গো, আমার তো মাথা ঘুরাচ্ছে। এই গরুর মুখ থেকে স্বর্ণমুদ্রা পড়ছে কি করে? এ কি সত্যি আমাদের লালি? হ্যাঁ হ্যাঁ, এ সত্যি আমাদের লালি। এখন দেখবো কে বলে লালিকে বিক্রি করতে। এরপর রতন লালির থেকে সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে তার অবস্থার পরিবর্তন করতে শুরু করলো। নিজের বাড়ি, নিজের জমি সবকিছুই আরো বেশি আভিজাত্যপূর্ণ করে ফেললো। শুধু তাই নয়, রতন লালির থেকে স্বর্ণমুদ্রা নিয়ে গ্রামের অসহায় গরিব দুঃখীদেরও সাহায্য করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল দিন।